মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একই সঙ্গে যেমন মোর্চাকে হুঁশিয়ারি দিয়েছেন, তেমনি কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীদেরও। আমরা কোনো বিচ্ছিন্নতাবাদ আন্দোলন করতেও চাই না, প্রশ্রয় দিতেও চাই না। আর যারা প্রশ্রয় দেন, আমি মনে করি তারা যদি ভালোবাসতেন রাজ্যটাকে, দেশটাকে, সারা পৃথিবীকে, তাহলে মনে রাখতে হবে পৃথিবীটাই সবার জন্য এক। তবে হ্যাঁ, আমরা অনেক সময় কম্প্রোমাইজ করেছি, আমাদের আগের সরকার তো করেছে, এদের এতটা বাড়িয়েছে আগের সরকার কম্প্রোমাইজ করে, দিল্লিও কখনো কখনো কম্প্রোমাইজ করেছে। কিন্তু কম্প্রোমাইজ করারও একটা লিমিটেশন আছে। লক্ষ্মণ রেখা বলে আমরা একটা কথা বলি, লক্ষণের ডন্ডি, সীতার জন্য লক্ষণ ডন্ডি কেটে রেখে দিয়েছিলেন, যে এই ডন্ডির বাইরে বেরিয়েও বিপদ আছে। লক্ষ্মণ রেখা অতিক্রম করে গেলে আমরা যেটা বলি দেয়ার ইজ এ লিমিট ফর এভরিথিং, সমস্ত লিমিট যখন ক্রস করে যায় তখন কিন্তু মনে রাখবেন আইন লাইনে চলে না, আইন আইনে চলে। আইনের পথে যা যা সিদ্ধান্ত নেওয়া মানুষের স্বার্থে, শান্তির স্বার্থে, টুরিস্ট পর্যটনের স্বার্থে, পাহাড়বাসীদের স্বার্থে, সেগুলো সরকার করবে। পঙ্কজবাবু, যারা উস্কানি দিচ্ছে তারা বাংলাকে ভালোবাসে না, কটাক্ষ কোন দিকে সেটা স্পষ্ট। আমি একটা ওই লিমিট দিয়েই বলি যে গোর্খাল্যান্ড, বাংলাল্যান্ড, এটা কি লিমিট অতিক্রম করেনি? আমি একটা আমাদের যে সাংবিধানিক ভাষার যে সীমা, তার মধ্যে থেকে বাংলাকে আবশ্যিক করার বার্তা, পরে সংশোধন করা, কিন্তু প্রথমে বার্তাটা দেওয়া, সেটা কি সত্যি ঠিক হয়েছিল? সত্যি আমি আমার কথাটা শেষ হয়নি। 2011 সালে মুখ্যমন্ত্রীকে এই বিমল গুরু উত্তরীয় পড়িয়েছিল। আজকে উত্তরীয় নট হয়ে গেল কি করে, এটাও অনুসন্ধান করতে হবে। আনকনটেস্টেড করেছিল মমতার নেতৃত্বে, আনকনটেস্টেড জিটিএ হয়েছিল। প্রদীপ প্রধান উপপ্রধান ছিলেন, তিনি দল ভেঙেছেন। মদন তামাং হত্যাকাণ্ডে অভিযুক্ত সিআইডি চার্জশিটে নাম আছে, তাকে কালিম্পংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। শান্তা ছেত্রী, যাকে রাজ্যসভায় নমিনেশন দেওয়া হয়েছে, তিনি অভিযোগ করেছেন এই প্রদীপ প্রধানের এগেনস্টে। এই যে কন্ট্রাডিকশন, আমি বলবো যে গ্লাস হ্যান্ডেল উইথ কেয়ার, আমরা যেমন বলি এটা করা হয়নি। তাড়াহুড়োর কি দরকার ছিল? ঠিক আছে, এটা মনে রাখতে হবে যে দার্জিলিং, কার্শিয়াং এবং কালিম্পং, এটা প্রথম হচ্ছে গোর্খাল্যান্ডের যে মানে গোর্খা পার্বত্য পরিষদের যে প্রথম, তারপরে অন্তর্ভুক্তি হয়েছিল। কালকে ক্যাবিনেট মিটিং হচ্ছে 45 বছর পর পাহাড়ে, 44 বছর পরে, 73 সালে হয়েছিল। তার একটু দূরে, সেখানে 2 ঘন্টার প্রতীকী অনশন। কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সরকারের প্ররোচনাটা আপনারা কোথায় দেখছেন? ক্যাবিনেট মিটিং করা পাহাড়ে? আমি বলবো এটা সিআইডি বা সিবি মানে আমাদের আইবির ব্যর্থতা। পুলিশ মদন তামাঙ্গের হত্যাকাণ্ড 10 সালে হয়েছে, এখন ঘিসিংকে কি বলে লোকটা কি বিমল গুরুকে ইনভলভ করছো? হ্যাঁ, প্রভোকেশন হয়নি? হ্যাঁ, 10 বছর তারা বেল নিয়েছে সিবিআই এনকোয়ারির জন্য। সিবিআই ছিল, সিবিআইটা দিল কেন? বিকজ দিস গভর্নমেন্ট ডিডন্ট অ্যাক্ট এগেইনস্ট বিমল গুরু, সিবিআই নিল। আজকে 10 সালের তুমি ওপেন করার পর যেমন আমি বলেছি আমার এতে লেখায়, যে তুমি এখন কেন বলছো এই জাজ ইলেকশন আছে বলে? আর ইলেকশনে কেউ কাউকে জমি ছাড়ে না, কেউ কাউকে জমি ছাড়বে নাকি? ছাড়বে? আমি শুধু একটা কথা বলি, যে উনি বলছেন যে কেন 2011 গল্প। আমি উনি যে দলটা সমর্থন করেন, তার যে প্রথম সভাপতি ছিলেন অটল বিহারী বাজপেয়ী, তিনি ইন্দিরা গান্ধীকে দুর্গা বলেছিলেন। পরবর্তীকালে আবার রাজনৈতিক খাতিরে ওনারাই ইন্দিরা গান্ধীকে বলেছেন ডাইনি। যাও, সে সমস্ত প্রশ্ন যাচ্ছি না। রাজনৈতিক পরিস্থিতি, দেবী দুর্গাও অনেক সময় ডাইনি হয়ে যায়, সেটা ওনাদের দলই প্রমাণ করেছে। আসুন পরবর্তীকালে কারা বলছেন ইন্ধনের কথা। আমি কালকে থেকে টিভিতে দেখছি একটা কথা বারবার বলা হচ্ছে, মমতা ব্যানার্জি ওখানে গেছেন তার কারণ ইন্ধন নিয়েছেন। সভাপতি বলছেন চুলকে নাকি ঘা করা হয়েছে। ইন্ধন তো সেদিন ছিল মৌপ্রিয়া, সেদিন ছিল যেদিন নওয়াজ শরীফের মেয়ের বিয়েতে কেক খেতে গেছিলে তুমি, আর এইখানে ইন্ধন যুগে পাকিস্তানের জঙ্গিরা এসে কাশ্মীরের উপরে আমাদের সেনাদের সাধারণ মানুষকে গুলি করেছে। ইন্ধন সেদিন ছিল, এদিন ইন্ধন ছিল না। ওখানে লোককে খেপাতে গেছেন, খেপে গেছে, দেখ কেমন মজা লাগে। এবার
খুঁচিয়ে খুঁচিয়ে ঘা করছেন। এতদিন তো শান্তই ছিল পাহাড়, কেন উনি প্রতি মাসে গিয়ে গোর্খাদেরকে গন্ডগোল করছেন? 11টা ভাগে ভাগ করে দিলেন জাতির নামে। ডেভেলপমেন্ট বলে কিছু নেই, খালি চালাকি। কিছু পেটোয়া লোক করেছেন, তাদের টাকা দিয়ে আসেন, ওরা লোক নিয়ে আসে ওনার সব হাতে, আর কোনো কাজ নেই। সেই চালাকিটা ধরা পড়ে গেছে। আজকে মমতা ব্যানার্জিকে কেউ বিশ্বাস করে না, ওনার পার্টির লোকেরাও বিশ্বাস করে না। 10,000 লোক না আটকে গেছে, তার পুরো দায় দায়িত্ব মুখ্যমন্ত্রী। এখন উনি তো, ওনাকে এখন সেনা দিয়ে উদ্ধার করতে হচ্ছে। যে সেনাকে উনি তোলাবাজ বলতেন, সেই সেনার এখন পায়ে পড়েছেন উনি প্রাণ বাঁচাবার জন্য, নাহলে মন্ত্রীরা বাড়ি ফিরতে পারবে না। কোনো ধ্বংসাত্মক আন্দোলন আমরা সমর্থন করি না। আজকে এই রাস্তায় যেতে কে বাধ্য করেছে? সবকিছু মমতা ব্যানার্জির দায়। মমতা কথা বন্দ্যোপাধ্যায় বলছি, দায়ী করছে। যাদের বিরুদ্ধে কারগিলের শহীদের কফিনের পয়সা চুরি করার অভিযোগ আছে, তারা আজকে এসে সেনাদের গল্প করছে। তারা সেনাদের গল্প করছে। যাদের বিরুদ্ধে কারগিলের শহীদের কফিনের পয়সা খাওয়ার অভিযোগ আছে, তারা এসে আজকে সেনাদের গল্প করছে। পাহাড়ের বিষয় আছে। সেই দিন নবান্ন নিয়ে যেভাবে সেনাকে আক্রমণ করা সেনার হয়েছিল, গল্প করবেন না। আজকে সেনা কংগ্রেসের ছাড়া সেনারা উদ্ধার নাকি ছিল না। নপুংসক এটা ছিল, বুঝতে হবে। আপনাদের আমলে এসে সেনারা নাকি বীর হয়েছে। মুশকিল। তাহলে তো আপনি বলুন। তাহলে আমাদের ডেফিনেটলি পঙ্কজ বাবু, আপনি প্ররোচনার ইঙ্গিত দিচ্ছেন। দিলীপ ঘোষের যে বক্তব্যটা, সেটা কোথাও আপনার প্ররোচনামূলক লাগেনি? দেখ কেমন মজা লাগে। না না, দেখুন বিষয়টা হচ্ছে আজকে যে পরিস্থিতি, একদম শান্ত পাহাড়, তাকে আজকে এই জায়গায় নিয়ে যাওয়া হলো কি করে? আজকে হতে পারে বারবার করে প্রভোগ করা হচ্ছে, দল ভাঙানো হচ্ছে, এবং একটা জনগোষ্ঠীকে বিভিন্ন জনগোষ্ঠীতে ভাগ করে দেওয়া হচ্ছে। আপনি এটা প্ররোচনা বলবেন না? আপনার ঘরটাকে যদি আমি দেখি টুকরো টুকরো করা হচ্ছে, আপনি কতদিন দাঁড়িয়ে থাকবেন? আমার মনে হয় রাজ্য শাসনেরও একটা নিয়ম থাকা দরকার, রাজধর্মেরও একটা নিয়ম থাকা দরকার, এবং সেখানে আমার যদি আগ্রাসন থাকে তাহলে প্রতিরোধ হয়। আমি বলবো না, আমি বলবো না আমার আগ্রাসন, আমার আগ্রাসনই আজকে যদি বিমল গুরুংরা এই ঘটনা ঘটিয়েছে, সেটা পঙ্কজ বাবুরা নাকি মমতা ব্যানার্জির আগ্রাসনের জন্য সমর্থন করছেন। আমার সব থেকে দুঃখ লাগছে, এমন একটা রাজনৈতিক দল পশ্চিমবঙ্গের বুকে পা রাখার চেষ্টা করছে, যারা আজকে মমতা ব্যানার্জি নিজের জীবন বিপন্ন করে বাজি রেখে সেখানে একটা চেষ্টা করছে আমাদের সমস্ত উন্মোচিত করবে। তারা এখানে বসে লজ্জা করে না, আমি আশ্চর্য হয়ে যাই। এরা নিজেরা নিজেদের উপরে ঘেন্না করে না, যে দলটা আজকে মমতা ব্যানার্জি নিজের জীবনকে বিপন্ন করে স্বীকার করা যায় না। পঙ্কজ বাবু, সোমনাথ বাবু, আমি অরুণা বাবুর কাছে আসবো, তার আগে আবার সমনের কাছে যাবো। সমন, মুখ্যমন্ত্রী আজকে এও বললেন যে আগের সরকার, বললেন যে আমরা কম্প্রোমাইজ করেছি, আগের সরকারেরও বেশি কম্প্রোমাইজ করেছে। না, উনি যে ভাষায় বলছেন সবাই কম্প্রোমাইজ করছে, তারা হচ্ছে পুরো রাজ্য বিরোধী। এটা আমরা বলছি, এটা একবারে ভুল কথা। আমরা কম্প্রোমাইজ মানে তখন আমরা অনেকবার কথা বলেছি, আমরা আগেই বলেছি আমরা যে কোনো রাজনৈতিক সমস্যার সমাধান আমরা সে আলোচনার মাধ্যমে চাইছিলাম। করতে পারেননি তো তখন সমন। কোনোদিনই প্রশাসন দিয়ে প্যারামিলিটারি দিয়ে কিংবা প্রশাসন দিয়ে কোনোভাবে এই সমস্যার সমাধান করা যেত না। আপনাদের নেতারা পাহাড়ে উঠতে পারেননি, আপনাদের সরকারের কোনো অস্তিত্ব ছিল না পাহাড়ে, প্রশাসনের কোনো অস্তিত্ব ছিল না, এটা কি অস্বীকার করতে পারেন? আমরা কোনোদিনই আমরা কোনোভাবে ওখানে অশান্তি করার জন্য আমরা কোনোদিনই আমরা প্রবচনা দেয়নি। আমাদের দেখেন এখানে সবাই বলেছেন, এখানে দার্জিলিংয়ে এসে ক্যাবিনেট মিটিং করেছে, কিন্তু তার আগে দেখেন, তার আগে একটা মানে জ্বলন্ত সমস্যা, একটা ভাষা নিয়ে একটা উদ্যোগ ছিল। এই সময়টা বেছে নিয়ে হঠাৎ করে দার্জিলিংয়ে ক্যাবিনেট মিটিং করা, তার পিছনে ক্যাবিনেট মিটিং, আপনারা অভিযোগ করছেন অরুণবাবু, ক্যাবিনেট মিটিং করা, সরকারের অস্তিত্ব সেখানে দেখা যাওয়া, এটা কি প্ররোচনা? না, আমি কখনো বলেছি কি এটা প্ররোচনা? আমি আগে থেকেই বলছি, তুমি জিটিএ একতরফা ভোট হয়েছে, গুরুং ছাড়া কাউকে দাঁড়াতে দেয়নি, মমতা ব্যানার্জি করিয়েছিল। এক, রোশনগিরির সামনে যখন ইন প্রেজেন্স অফ জিটিএ তৈরি হচ্ছে, তখন এরা বললেন হোয়াট অ্যাবাউট গোর্খাল্যান্ড, বললো দ্যাট ইজ কেপ্ট এ পার্ট, আমরা ছাড়ছি না, রাখছি। তারপরেও কিন্তু জিটিএ সই হয়েছে। তো আমার কথা হলো, কখন ভাই কখন পার হাসছে আর কখন কাজ, যেহেতু আমরা অপোজিশন দেখ করবো না, বিজেপিরও হাত নেই, সিপিএমেরও হাত নেই, আমারও হাত নেই, পার হাসছে খুব ভালো। এখন কার্যে তোমার দায় নিতে হবে।
সুতরাং এই জায়গাটা আমি বারে বারে বলছি যেটা আমি অরুণবাবুকে একটা শুধু স্মরণ করে দিই, অরুণবাবুদা, আপনাকে একটা কথা স্মরণ করে দিই, জিটিএ মিটিং এর সময় মমতা ব্যানার্জি কেন্দ্রের প্রতিনিধি ছিলেন সুশীল মোদী, যদি আমি ভুল না বলে থাকি, ঠিক আছে। এবং বিমল গুরুং এর মিটিংটা ছিল। আপনাকে তাহলে বলি, যখন সেই মিটিং হচ্ছিল তখন সামনে দাঁড়িয়ে একজন প্ল্যাকেট তুলে বলেছিলেন যে গোর্খাল্যান্ড চাই। মমতা ব্যানার্জি মঞ্চ থেকে নেমে এসে বলেছিলেন এই সমস্ত জিনিস আমাকে দেখিও না, এখান থেকে আপনি জানেন না, শুনেননি, আমাকে শুনেননি, আমি বলছি 2013 জানুয়ারিতে তারা করা বলেছিলেন হয়েছিল তাকে, এবং সেটা মমতা ব্যানার্জি মঞ্চে দাঁড়িয়ে করেছিলেন। গোর্খাল্যান্ডের ইস্যুতে মমতা ব্যানার্জি সেটা জিটিএ গঠন করেননি। আমি একটা কথাই এটা বলবো, জিটিএ গঠনের দিন নয়, এটা পরবর্তীকালে হয়েছে। মিটিং এর সময় এটা আমি পরবর্তীকালে একটা মেলায় কথাই মিটিং বলবো যে হয়েছে। যখন একটা ইয়ারলি অডিট হয়, স্যার রেগুলার ফেনোমেনন, ইয়ারলি অডিট সেটা করতে হয়। বললাম আমি যদি বললাম। ইয়ারলি অডিটে কোনো লুফোলস থাকে তখন স্পেশাল অডিটের প্রভিশন আছে। তাহলে এটা বলবেন যে ইয়ারলি অডিটের লুফোলসটা কি এই গন্ডগোলের সময় বেরোলো? কেন বলা হয়নি? আর 4টে বছরের অডিট হয়ে গেছে, তাহলে 4 বছরের অডিটটা আমরা তো জানতে পারিনি। এবং এরকম সিএজি রিপোর্ট প্রচুর আমি বলি, হয়নি, অডিট হয়নি, কিন্তু আজ যদি অডিট চাওয়া হয় সেটা কি অন্যায় করা হচ্ছে? যদি অডিট করা হয় সেদিন করা হয়নি, ওকে করা হয়নি, আপনাদের কথা অনুযায়ী মমতা ব্যানার্জি প্রশ্রয় দিয়েছে, কিন্তু আজ যদি সেই অডিটের কিংবা পয়সার হিসাব চায় সেটা কি অন্যায় করা হচ্ছে? তার জন্য কি বিমল গুরুং তার দল বলে এই সমস্ত অন্যায়গুলো করবে, মানুষের উপর আক্রমণ করবে, সরকারি সম্পত্তি নষ্ট করবে? না, তাই যদি হয় পঙ্কজ বাবু, তাহলে তো জিটিএ যে চুক্তিটা হয়েছে তার 3টে পার্টি যাদের ইকুয়াল স্টেক, রাজ্য, কেন্দ্র এবং গোর্খাজান মুক্তি মোর্চা। কেন্দ্রে এই মুহূর্তে আপনাদের সরকার, তাদের স্ট্যান্ডটা কি? এই যে ঘটনাটা ঘটছে যেখানে এই যে জিটিএ দুর্নীতি নিয়ে কিভাবে হয়, না, সেটা নিয়ে সিএজি স্ট্যান্ডটা কি? ওয়েস্ট বেঙ্গল পার্ট, এই কম্পাইলেশনের পরে সিএজি অল ইন্ডিয়া যায়, সুতরাং এটা অ্যাসেম্বলিতে পেশ করতে হবে। এটা এরা অডিট করাচ্ছে না। আমি জানি না অরুণবাবুদা এরকম কোন রিপোর্ট অ্যাসেম্বলিতে করা হয়েছে কিনা, এটা করতে হবে। তারপর কিন্তু এটা পার্লামেন্টে আসছে, অডিট করার প্রশ্ন যখন এসছে, যখন হিসেব দেওয়ার প্রশ্ন আসছে, তখন পাহাড় আগুন জ্বালাচ্ছে এবং আপনারা সমর্থন করছে। দুঃখজনক ব্যাপার, পাহাড় জ্বলছে, বিজেপি সমর্থন করছে, এরা প্রশাসন ওখানকার এমপি কাদের, এমএলএ কাদের, কাউন্সিলর কাদের, একটাও আমাদের এরা সমর্থন আমি অরুণবাবুর কাছে আসবো। অরুণবাবু, আজকে যদি তুমি ঘিসিং কি বলে এই লোকটার নাম কি, বিমল গুরুং, তুমি যদি অ্যারেস্ট করো অন দিস গ্রাউন্ড, অনলি করতে পারবে না, অন্য কোনো চার্জ দিতে হবে। চার্জ দিলে ইউ উইল মেক হিম আ হিরো, গ্রেটার হিরো। কেন লোকে এখন যদি চুরিও করে থাকে, তুমি যে মুহূর্তে ওকে ধরছো, এখন যে মুহূর্তে লোকে বলবে এটা বানানো, আমাদের না, বাঙালিদের না, নেপালিরা। এবং আমি বারে বারে বলছি যে বাঙালি বনাম তুমি সমস্ত লিডারগুলো টুপি পরিয়ে নিয়ে গেছো। আমি 6 দিন আগে বলেছিলাম ওদের লিডারদের যে ভাই এগুলো কেউ না, তোমরা লোকাল রোশনগিরিকে ছেড়ে দিতে, ঠিক আছে করুক। এই যে বাঙালি আর এই যে এটা হলো মানে বিভেদটা হলো, এটা কিন্তু খুব মারাত্মক। যদি গোর্খাল্যান্ডের দাবি মোর্চা করে থাকে, আমরা বলছি না যে সত্যি দার্জিলিং এর মানুষ তাদের কি আবেগ এটাকে কোথাও ছোট না করে, কিন্তু গোর্খাল্যান্ডের দাবি যদি ওঠে, রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি কি বলবেন যে হ্যাঁ সেই দাবিটাকে এন্ডোর্স করব? গোর্খাল্যান্ড তো ওঠেনি এখনো। কিন্তু বিমল গুরুং তো বলছেন জিটিএ আসবে। বিমল গুরুং কি বলছেন আপনাদের শোনাবো। তুমি তেলেঙ্গানা করেছো, এই করে अभी ये माहौल बन गया ना। अभी जीटीए को बंगाल सरकार ने खारिज किया है, मैंने नहीं किया। मैं तो अभी भी जीटीए का चीफ एग्जीक्यूटिव हूं। कल प्रिंसिपल सेक्रेटरी नियुक्त हुआ, मेरे को पूछा जो एक्ट में है, पहले लिस्ट भेजेंगे और लिस्ट को वेरीफाई करेंगे चीफ एग्जीक्यूटिव, और किसको पसंद करेगा उसको राइट करके भेजेगा, उसके बाद में भेजेंगे। उसने यहाँ पर ओवररूल किया तो जीटीए कैसा चलेगा यहाँ पर? लेकिन ममता बनर्जी तृणमूल गवर्नमेंट बोल रहा है जीटीए में बहुत सारे करप्शन हुआ है, इसीलिए स्पेशल ऑडिट टीम भी भेजे है उन्होंने। ठीक है, यही चीज के लेकर हम लोग को फंसाने के लिए प्रिंसिपल सेक्रेटरी चेंज कर रहा है। सिर्फ 1 पॉइंट गोरखालैंड। ममता बनर्जी को मैंने रिक्वेस्ट कर रहा हूं आपका चैनल द्वारा, 1 पॉइंट एजेंडा गोरखालैंड। अब अभी से आप एक দাবিতে ফিরেছেন বিমল গুরুং। আমি এখানে পঙ্কজ বাবুর কাছে আসবো যে আপনারাও কি, বিজেপিও কি এই গোর্খাল্যান্ডের টোপটা সামনে রেখে ওখান থেকে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করেন? দুবার আপনারা ওখান থেকে এমপি পেয়েছেন, হাই পাওয়ার কমিটির কথা বলেছেন, আপনাদের দু রকমের মন্তব্য করার জন্য এটা কেন্দ্রীয় বিষয়। আমি বলছি দেওয়া হবে না, রাজ্য বিজেপি আপনি একটু ছোট মানুষ হিসেবেই বলুন না যে হ্যাঁ গোর্খাল্যান্ড হবে না, বাংলাকে ভাগ করা হবে না, এটা কেন আপনি আমার জায়গায় চলে আসুন। না, আপনি বলছেন আমি ছোট মানুষ তাই বলতে পারবো না, এটা কেন কথা হলো? I have to আপনি decide. বলুন না
যে হ্যাঁ অল গোর্খাল্যান্ড ইন্ডিয়া চাইছি না পার্টি আমরা এই ব্যাপারে অল ইন্ডিয়া মন্তব্য পার্টি। করবে, এই বিষয়ে মন্তব্য করার আমি কেউ নই। হ্যাঁ, কিন্তু বরাবর দেখা গেছে যে রাজ্য বিজেপি আর এটা বলবো। কেন্দ্রীয় নেতৃত্বের এই বক্তব্যের আজকে মধ্যে যদি এই ফাঁক মুখ থেকে থেকে গেছে। Please, বিমল আমি আসবো, একটা কথা সামনের কাছে বলবো, আসবো। মুফিয়া একটা কথা বলবো, বিমল গুরুং এর মুখ থেকে আজকে এই কথাটা বের করা হলো, না, কিন্তু প্রেসার করে এই জায়গাটা বের করা হলো, আপনারা এই জায়গাটা বের করা হলো, এখানে নিয়ে যাওয়া হলো, এই জায়গায় নিয়ে যাওয়া হলো, এটা কোনো কথা এটা হলো? নিয়ে যাওয়া হলো এই জায়গাটায়। আরে এই যে আসুন, গোর্খাল্যান্ডের দাবি আপনি আরো অরুণাবদ আমাদের সিনিয়র রাজনীতি আছেন, উনি আরো ভালো বলবেন। কনস্টিটিউশনালি আমি চাইতেই পারি, ওরা নেপালি আছে, নেপালি চাইতে পারি। বিজেপি সরকার যখন ওই কি বলে অন্ধ্রপ্রদেশ ভাগ হলো, কি নাম? তেলেঙ্গানা হলো, তেলেঙ্গানা তো হয়েছে, অন্ধ্রপ্রদেশের লোকেরা তো এদিককার বিরোধিতা করেছে। দ্যাট ইজ নাথিং রং ইন ডিমান্ডিং। তুমি দেবে কি দেবে না সেটা তোমার ব্যাপার, সেটা বিজেপির ব্যাপার, এটা এর ব্যাপার। আমি বিজেপি বলছি, সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপার। ওয়ে অফ ডিমান্ড, ওর দিক থেকে কিন্তু হি হ্যাজ নট ডান এনি রং। বাট ওয়ে অফ ডিমান্ড, অরুণাবদ ওয়ে অফ ডিমান্ড, আমি অন্য কথা, আমি ডিমান্ডের কথা, ওয়ে অফ ডিমান্ডের কথা বলুন আপনি, কোন ওয়েতে ওরা চাইছে বলি, আপনি ওয়েটার কথা বলুন, হ্যাঁ প্লিজ বলুন, বলুন। এত বলো না। দুই হলো অভিযোগ জিটিএতে চুরির, সে তো তৃণমূলের নামে অভিযোগ করেছে 24 কোটি টাকার। আমরা মেনে নেবো 24 কোটি টাকা চুরি করেছে, 15 কোটি টাকার। আপনি তো অন্য লাইনে চলে গেলেন গৌরব, আমি আপনি তো অন্য লাইনে চলে গেলেন। বলবে কি কিন্তু ভাই, definitely ভাই, একটা line দেখো না আসবে ভাই, না। ভাই এবার অভিযোগ দেখো না। থাকে, তাতে কি সে আপনার ব্যাপার, কিন্তু আপনি তো অন্য লাইনে যাচ্ছেন। বুঝে থাকবে মুশকিল ব্যাপার। আমি যদি সত্যি তাই সত্যি- বলছি, আমি যখন ওটা বিশ্বাস করছি না অরুণাভ ঘোষ হিসেবে, যখন মমতা ব্যানার্জির বিরুদ্ধে অভিযোগ করছি উনি 15 কোটি টাকার হেলিকপ্টার হিসাব দেননি, কারা বলছে? বিজেপির। আমি যেটা বিরোধিতা করছি, বিকজ দেয়ার ইজ নো প্রুফ আপ টিল নাও। শোকজ হলেই কিন্তু প্রমাণ নয়। আমি আসবো আপনার কাছে। So why- আমি একটু সমনের কাছে যাব। সমন, আপনারা বলছেন যে প্ররোচনা রয়েছে, আপনারা বলছেন যে এটাতে তাড়াহুড়ো করা হচ্ছে, কিন্তু আবার হ্যান্ডেলও যেভাবে করা হচ্ছে সেটা কি সত্যি সত্যি করা গেছিল অতীতে? না, একটা প্রসঙ্গে আপনাকে বলি, যেটা এখন যে বিমল গুরুং এখন হঠাৎ করে একটা নতুন একটা স্লোগানে কল দিয়েছে, কিন্তু তার পিছনে দেখেন ও তার আগে বক্তব্যগুলো যদি বিমল গুরুংয়ের বক্তব্য শুনে ও কম্পেল করছে। আজকে দেখেন একটা শান্ত পাড় জিটিএ একটা শান্ত মানুষ দ্বারা কোথায় হয়েছিল, নির্বাচিত কার আমলে বিধায়ক। হয়েছিল সমন? এর মধ্যে যদি এত শান্ত বেশি- পাহাড় কিভাবে শান্ত হয়েছিল? না না 2007-এ হয়নি, 2008-এ হয়নি, 2009-এ হয়নি। তার একটা না না তার পিছনে অনেক কারণগুলো আছে। সেটা হচ্ছে দেখেন, তার পিছনে অন্য আগেও একটু আলোচনা হয়েছে। তখন হচ্ছে মাননীয় এখনকার মুখ্যমন্ত্রী উনি গিয়ে মানে বিমল গুরুংদের সঙ্গে আতাত করা, তারপরে একবার বলা হলো আমার দিদি, আমার মা, এইসব অনেক কাণ্ড করছে। যা ওই হিসাবে যাচ্ছি না, কিন্তু হচ্ছে এখনকার এই সময়টা হচ্ছে একটা নির্বাচিত একটা নিকায় হচ্ছে জিটিএ। এই জিটিএকে বারে বারে যদি ইন্টারফিয়ার করে এবং হচ্ছে এই জিটিএকে যদি ইন্টারফিয়ার করা আর জিটিএ অফিসগুলোকে যদি বন্ধ করা, এই অফিসারগুলোকে নিজের মতন করে যদি সরাই দেওয়া, তার মানে কি হচ্ছে এটা বোঝাই যাচ্ছে গভর্নমেন্ট এখানে একটা প্রবচনা দিতে চাচ্ছে এবং হচ্ছে এটা কোনোভাবে দার্জিলিংয়ে একটা স্থায়ীভাবে এই শান্তি থাকুক এটা চাইছে না। আমি আসবো তাই সমন। মনে হচ্ছে। আমি আসবো সমন, আমি খুব সংক্ষেপে আপনার কাছে জানতে চাইবো অরুণাবাবু, একটা ছবি বলবো। 2008 যখন টানা মানে ধর্মঘট চলছে, গাড়ির পর গাড়ি, 31-এর জাতীয় সড়ক সেখানে সম্পূর্ণ বন্ধ। প্রিয়রঞ্জন দাশমুন্সী আপনাদের নেতা, তিনি সর্বদল বৈঠকের পর দাঁড়িয়ে সমস্ত রকম বিরোধীদের যে তারা আছেন সাপোর্ট দিচ্ছেন এটা ব্যক্ত করেছিলেন। আজকে যদি সত্যি সত্যি পাহাড় উত্তাল হয়, আগে ডেকেছে কি সর্বদল বৈঠক ডেকেছে কি? ডাকেনি। আমি তোমায় বলি, সিপিএম আমলেও হান্ডা সাহেবের নাম শুনেছো তো? তোমাদের আসার কথা ছিল। হান্ডার ডান্ডায় তখন জ্যোতিবাবু আগে মারা শুরু করলো, হান্ডা আসছে শুনলে হল ফাঁকা হয়ে যেত, কিন্তু তাতে সলভ করতে পারেনি। যার জন্য বুদ্ধদেব ভট্টাচার্য বসলো ঘিসিংয়ের সঙ্গে যে তোমার কি চাই, তোমার কি এই অবধি। ওটা কিন্তু 2003-4-এই হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্য যখন এই ঘটনাটা। ডিজিএইচসি যখন গঠন করা হয়। এক্স্যাক্টলি, তার আগে কিন্তু জ্যোতিবাবু ডান্ডা নিয়ে ঠিক করছিল, হান্ডা ডান্ডা একদম 86 একদম মারদ। আরে হান্ডার নাম শুনলে সব পালাতো, হল ফাঁকা, কিন্তু ঘিসিংকে দমানো যায়নি। আমি বলছি যাই করুক উইথ অল পার্টি সবাই নিয়ে, আমরা মমতার মুখ্যমন্ত্রীর সাপোর্টে, কিন্তু সবাইকে নিয়ে একটা বসা দরকার। কেন এটা একটা গোর্খা ভার্সেস বাঙালি কিন্তু ভয়ানক, এটা মেটানো যাবে না যদি না দুপক্ষের দৃষ্টিভঙ্গিটা বোঝে। গান্ধীজি বলতেন যে অপোজিটকে বুঝতে গেলে লড়াই করলে
উল্টো দিকের দৃষ্টিভঙ্গিটা এটা বোঝার চেষ্টা করো। সত্যি কি সোমনাথ বাবু, সত্যি কি আপার হ্যান্ড নিয়ে এই সমস্যার সমাধান করা যাবে? না, আমার মনে হয় না। দেখুন, এইটা না, পাহাড়ের মানুষরা প্রচন্ড সাদাসিধে মানুষ। বারবার এই গোর্খাল্যান্ড ইস্যু নিয়ে এদের আজ থেকে বিভ্রান্ত করা হচ্ছে না, 1800 শতক থেকে বিভ্রান্ত করা হচ্ছে। আপনি দেখুন না, আমার যদি ভুল না হয় 1946 বোধহয় 6 এপ্রিল রতনলাল ব্রহ্মা নিজে গিয়ে বলেছিলেন মুসলমানদের জন্য পাকিস্তান দাও, এদের জন্য গোর্খাস্তান দাও। প্রশ্নটা আজকের নয়, এই গোর্খাদের সেন্টিমেন্টটাকে, সাধারণ পাহাড়ি ভালো মানুষগুলোর সেন্টিমেন্টটাকে নিয়ে এই বিমল গুরুং, এই সুভাষ ঘিসিংরা বারবার নিজেরা অর্থনৈতিকভাবে নিজেদের শুধুমাত্র লাভবান হয়, আর অন্য কিছু না, কোনো উন্নয়ন নয়। না, আমার মনে হয় যে একদম শেষ। সত্যি কথাই আমি প্রথমে যেটা বলেছি, অত্যন্ত সতর্ক হয়ে পা ফেলা উচিত। প্রতিহিংসার রাজনীতি যদি শুরু হয়, তার কিন্তু পরিণতি ভালো হবে না। আপনাদের বিরুদ্ধে তো উস্কানির অভিযোগ উঠছে। না, সে তো আপনি অনেক কিছু যেদিন এই বলতে পারেন, ঘটনা ঘটেছে তার আগের দিন- ওইখানে তো আপনি মানসিকভাবে মানে স্থবির, এই স্থবিরতা কাটাতে হবে। ওপেন মাইন্ডেড প্রশাসনে থাকলে, নিরপেক্ষ প্রশাসনে থেকে প্রধানমন্ত্রীকে গালাগালি করা, এটা কোনো প্রশাসনিক প্রধানের কাজ নয়। এখান থেকে বেরোতে হবে। অনেক ধন্যবাদ অরুণাভ বাবু, পঙ্কজ বাবু, সোমনাথ বাবু, আপনাদেরও। আমাদের আজকে আমার 24 এখানেই শেষ করছি, কিন্তু এখনো অব্দি পাহাড়ে নজর রয়েছে, নজর থাকবেও আমাদের, কারণ সেখানে এখনো অনেক পর্যটক আটকে রয়েছেন। মুখ্যমন্ত্রী নিজে পাহাড়ে রয়েছেন। কোন দিকে যায় পাহাড়ের পরিস্থিতি, আমরা প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের দিতে থাকবো। সঙ্গে থাকুন 24 ঘন্টা।